চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপির আকার ৫,০০০ কোটি টাকা কমিয়ে ৭৫,০০০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সকালে এনএসএর সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এটিপির আকার সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রয়োজনের খাতিরেই এটি বাড়ানো বা কমানো হতে পারে। তবে দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা সহ বেশ কয়েকটি কারণে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় আকার কমানো হয়েছে। মন্ত্রী বলেন, প্রথম ৮ মাসে বরাদ্দের মাত্র ৩৮% অর্থ খরচ হলেও বাকিটা শেষ ৪ মাসে খরচ করা সম্ভব হবে। এ সময় তিনি সার্বিক মূল্যস্ফীতির চিত্র তুলে ধরেন। বলেন, খাদ্য নয় এমন পণ্য ও সেবার খরচ বাড়ায় কিছুটা বেড়েছে মূল্যস্ফীতি। রাজশাহীর নওহাটা পৌর মেয়র আব্দুল গফুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখনো পরিষ্কার নয়। তবে পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই গফুরকে খুন করা হয়েছে। মরদেহের মতো মূল ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। শুক্রবার নওহাটায় গফুরের দাফন হলেও এখনো পাওয়া যায়নি ডিএনএ রিপোর্ট। হিমেল মাহবুবের প্রতিবেদন। সপ্তাহ জুড়ে আলোচনায় নওহাটা পৌর মেয়র আব্দুল গফুরের রহস্যময় মৃত্যুর ঘটনা। ৩১ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার ২ মাস পর গত ৩ মার্চ আজিমপুর কবরস্থানে মেলে তার মরদেহ। প্রশ্ন, কিভাবে মারা গেলেন একজন জনপ্রতিনিধি, আর পরিবারের সদস্য ছাড়া কেই বা দাফন করলো তার লাশ? এবার একটু পেছনে ফেরা যাক। বাড়ি থেকে বেরোনোর 18 দিন পর ৫০,০০০ টাকা চেয়ে গফুরের ফোন থেকে মেসেজ আসে ছেলের কাছে। তখনই দানা বাঁধে সন্দেহ। তার নাম্বার থেকে এসএমএস আসতো যে আমি কাজে ব্যস্ত আছি, আমি 16 তারিখে ফিরবো। তারপর যখন 16 তারিখে তিনি ফিরেন নাই, তো পরবর্তীতে আমার মা 19 তারিখে একটা জিডি করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। রাজধানী সংসদ ভবন এলাকা থেকে আটক হয় জান্নাতুন সালমা মিম নামের এক তরুণী। সূত্র গফুরের মোবাইল ফোন। গর্ভবতী বলে বিজ্ঞ আদালতে আসামির পক্ষের উকিল উপস্থাপন করে। তখন বিজ্ঞ আদালত গর্ভবতী মহিলাকে রিমান্ড না দিয়ে গর্ভবতী আছে কিনা সেটা পরীক্ষার জন্য আদেশ দেয়। জেল কর্তৃপক্ষ তার প্রেগনেন্সি পরীক্ষা করে দেখে, তার কোনো প্রেগনেন্সি নাই। তখন আমাদেরকে বিজ্ঞ আদালত রিমান্ডে দেয়। সে আমাদের কাছে স্বীকার করে যে তার মাধ্যমেই যে কোনোভাবে তাকে মারা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে ৩ জানুয়ারি মৃত অবস্থায় গফুরকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান শামিমা নামে এক নারী। পুলিশের দাবি, শামিমা এবং তাদের হাতে আটক মিম একই ব্যক্তি। সন্দেহজনক মৃত্যুর কারণে মোহাম্মদপুর থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু থানায় এই ঘটনায় কোনো রেকর্ড নেই। ভারপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে কথা বলতেও নারাজ। সরকারি রিপোর্ট না হলে আমাকে তো দিতে হবে, না হলে আমি মেডিকেল থেকে সংগ্রহ করবো। অফিসার নতুন সে বলতে নেই। অবশ্য ঢাকা মেডিকেল মর্গের রেজিস্ট্রি খাতা বলছে ৩ জানুয়ারি মোহাম্মদপুর থানা পুলিশ লাশটি ঢাকা মেডিকেলে নিয়ে আসে, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি প্রথম ময়না তদন্তের রিপোর্ট। গোলাম মোখলেসুর রহমান এই পোস্টমর্টম করেছিলেন। উনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে বদলি হয়ে গিয়েছেন বিধায় সে রিপোর্টটা এখন পর্যন্ত মনে হয় দিতে পারেনি। মর্গের হিমঘর থেকে বোন পরিচয়ে গফুরের মরদেহ নিয়ে যান পুলিশের হাতে আটক হওয়া মিম। ঠিকানা দেওয়া হয় চাঁদমিয়া হাউজিং এর। তবে এই হোল্ডিং নাম্বারের কোনো বাড়ির অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে খোঁজ মিলল আসল বাড়ির ঠিকানা কাদেরাবাদ হাউজিং এর 2 নম্বর রোডের 3 নম্বর বাসা। এখান থেকে মেয়র গফুরকে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 3 জন মানুষ আর কি উপরে গেছি, যাইয়া হ্যারে হাতে গাড়ি তুলে দিছে। আমরা সারা দিয়েছিলাম কিন্তু কথা বলেন না। গফুরের স্বজনদের দাবি, মিমের একার পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না। রাজনৈতিক উদ্দেশ্যে গফুরকে খুন করা হয়েছে বলে মনে করছে পরিবার। হিমেল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। পাশের দেশ ভারতে সোয়াইন ফ্লু ব্যাপক আকারে ছড়িয়ে পড়লেও বাংলাদেশে আতঙ্কের কিছু নেই দাবি করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জানালেন, ভাইরাসটির মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। উদ্বিগ্ন না হয়ে সতর্কতা আর সচেতনতার পরামর্শ তাদের। মাসুম খানের রিপোর্ট। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু মূলত শুকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। 2009 সালের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশে মানব মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয় ভাইরাসটি।
এটি শূকরের দেহ থেকে ছড়ালেও মানবদেহে সংক্রমিত বর্তমান ভাইরাসটি শূকর, পাখি আর রোগাক্রান্ত মানুষের ভাইরাসের সংমিশ্রণ। তবে পশু চিকিৎসকরা বলছেন, মানবদেহে পাওয়া এখনকার ভাইরাসটি পশু কিংবা পাখি থেকে নয়, বরং ছড়াচ্ছে মানুষের দেহ থেকেই। এই মুহূর্তে এনিম্যাল থেকে মানে প্রাণী থেকে মানুষে যাওয়ার যে আশঙ্কা, এই আশঙ্কাটা এই মুহূর্তে নাই। এই রোগটা মূলত এখন পর্যন্ত মানুষের এই রোগ। অন্যান্য ইনফ্লুয়েঞ্জার মতো এটিও শ্বাসনালীতে সংক্রমিত হয়। গত কয়েক বছরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি আবিষ্কারের পর থেকে বাংলাদেশেও দেখা যায় এর প্রাদুর্ভাব, তবে প্রকোপ ছিল খুবই কম। চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মাত্র 3 জন। তবে সম্প্রতি পাশের দেশ ভারতের কয়েকটি রাজ্যে মহামারীর আকার নিয়েছে সোয়াইন ফ্লু। এরই মধ্যে মারা গেছেন 1200 জনের মতো। এতে নতুন করে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হবার কিছুই নেই। আমাদের ঝুঁকি অত বেশি না ইন্ডিয়াতে যেরকম ভাবে হচ্ছে। আমাদের এখন সিজন পর্যন্ত কিছুটা অপেক্ষা করতে হবে যে বোঝার জন্য। সেই জন্য আমরা সতর্ক থাকছি যাতে আমরা আমাদের এটা ভালোভাবে নিরূপণ করতে পারি। ঘন বসতির এই দেশে কোনোভাবেই যাতে সোয়াইন ফ্লুর সংক্রমণ না ঘটে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবং আমরা কিন্তু একটা বড় সংখ্যার নার্স, ডাক্তার এবং যারা এটার সাথে জড়িত আছে আমাদেরকে আমরা ট্রেনিং দিয়ে প্রস্তুত করা আছে। আমাদের হাতে কিছু ওষুধ রাখা আছে। এই ওষুধগুলি আমাদের বর্তমানে যে কেসগুলি হচ্ছে এগুলিকে ট্রিট করার জন্য আমাদের যথেষ্ট। হাঁচি বা সর্দি কাশির মাধ্যমে ছড়ানো এই ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিলেন এই চিকিৎসক। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ 31 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্র ও আসামি দুপক্ষকেই এই নির্দেশ দেওয়া হয়। এর আগে গত 24 ফেব্রুয়ারি একই আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চে নিজামের আপিল শুনানি শুরু হবার তারিখ ধার্য ছিল আজ। তবে আসামি পক্ষ থেকে এই আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য সময় আবেদন করা হয়। আবেদন মঞ্জুর করে দুপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে নতুন তারিখ ঠিক করেন আপিল বিভাগ। একই সাথে আদেশ দেওয়া হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে সারসংক্ষেপ ছাড়াই শুরু হবে নিজামের আপিল শুনানি। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন নিজামী। দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের মারা গেছেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই একই ঘটনায় দগ্ধ আরও এক যাত্রী রঞ্জিত নাথ শুক্রবার রাতে মারা যান। 4 মার্চ মধ্যরাতে হাটহাজারীর বুড়িপুকুর পার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন এই দুজন। এদিকে গেল রাতে রাজধানীর পল্টনে নাশকতাকারীদের ছোড়া ককটেলে 2 পুলিশ সদস্য আহত হন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া খুলনায় পুলিশ পাহারায় ঢাকাগামী কয়েকটি বাসে দুর্বৃত্তরা ককটেল ছুড়লে আহত হন একটি বাসের চালক ও হেলপার। আগামী বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে ইসি। আজ নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষার মধ্যে ভোটের জন্য উপযুক্ত সময় বের করা নিয়ে আলোচনা হবে। সম্প্রতি সীমানা জটিলতা কেটে যাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে অনুরোধ জানায় স্থানীয় সরকার বিভাগ। নানা কারণে গত 8 বছর ধরে আটকে আছে ঢাকা সিটি নির্বাচন, আর মেয়াদ শেষ হওয়ায় রোজার আগে চট্টগ্রামে নির্বাচন করতে হবে। এই 3টি নির্বাচন একসাথে করার ব্যাপারে বেশি আগ্রহী কমিশন। সেই লক্ষ্যে কমিশনের প্রাথমিক প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে অপহৃত হেলাল উদ্দিনের পরিবারের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। জামালপুরের মাদারগঞ্জে তার মা ও স্ত্রীর একটাই চাওয়া, সুস্থ অবস্থায় যেন বাড়ি ফিরে আসেন হেলাল। তাকে ফেরত আনার ব্যবস্থা নিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসকে এরই মধ্যে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজের ভাগ্য সাথে সংসারের সচ্ছলতা ফেরাতে 2009 সালে ভিনদেশ লিবিয়ায় পা বাড়ায় জামালপুরের দক্ষিণ গজারিয়া গ্রামের হেলাল উদ্দিন। কাজ নেন একটি তেল কোম্পানিতে।
শুক্রবার লিবিয়ার সির্ত শহরের দক্ষিণে আলঘানিয়া তেল ক্ষেত্রে হামলা চালিয়ে আইএস বন্দুকধারীরা হেলাল সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও মিশরের 9 জনকে অপহরণ করে। সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করে। এই সংবাদের পর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন হেলালের স্বজনরা। কি করে খায়? আমরা গরিব মানুষ, আমার ভাইয়েরে আমার বিকে ফিরে দেন, ফিরে চাই, আমরা ফিরে চাই। বাংলাদেশ সরকার কাছে এই আবেদন, বাংলাদেশের জন্য সুস্থানের জন্য, বাংলাদেশের জন্য ফিরে পায়, আমরা যেন বাংলাদেশের জন্য ফিরে পায়। আমরা পারে হেলাল উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। যে কোনো সময় যে কোনো প্রকার সহযোগিতার জন্য জেলা প্রশাসন প্রস্তুত। 10 মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন হেলাল উদ্দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী ও এর আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যে সয়লাব তুরাগ নদী। স্থানীয়দের অভিযোগ, গৃহস্থালী সহ নিত্য প্রয়োজনীয় কাজে একসময় তুরাগের পানি ব্যবহার হলেও এখন তা একেবারেই অযোগ্য। এ বিষয়ে নিয়মিত অভিযানের কথা বলছেন স্থানীয় পরিবেশ অধিদপ্তর। নদী নিয়ে গাজীপুর থেকে রফিকুল ইসলাম খানের রিপোর্ট। তুরাগ তীরে গড়ে ওঠা শিল্প কারখানার বর্জ্য পানি এভাবেই প্রতিদিন মিশছে নদীতে। পরিশোধনে খরচ বেশি, তাই চোরাই পাইপলাইন দিয়ে শিল্প বর্জ্য ছাড়া হচ্ছে নদীতে। স্থানীয়দের অভিযোগ, একসময় নদী তীরের মানুষ নিত্য কাজে এই পানি ব্যবহার করলেও দূষণের মুখে এখন সবই বন্ধ। একই সাথে নদীতে বিষাক্ত পানির মাত্রা বেড়ে যাওয়ায় মরে যাচ্ছে মাছ সহ নানা জলজ উদ্ভিদ। এই ডাইং মেলাইসা এই নদীর পানি একদম দূষিত হয়ে গেছে, ময়লা আবর্জনা ফালাইয়া। আগে এই পানিতে আমরা গোসল করতাম, খাইতাম, গরু গোসল করাইতাম, মাছ খাইতাম, কত আনন্দ ছিল। এখন এই নদীর পানি এমন অবস্থা হয়েছে, আনন্দ তো দূরের কথা, চোখের পানি পরে দেখতে। নদীর পানির এমন ভয়াবহ দূষণের পরও পরিবেশ আইন মেনে চলার দোহাই দিচ্ছেন শিল্প কারখানার লোকজন। এটা যখন পানিটা পড়ে তখন দেখতে একটু ইয়ার মতো মনে হয়, একটু ঘোলাতে মনে হয়, বাট এটার যে প্যারামিটার গুলা পরিবেশ আমাদের নির্ধারণ করে দিয়েছে, আমরা সেটা ঠিক মতো মেনটেন করে ফেলি এবং আমরা রেগুলার একটা মনিটরিং হয়। এদিকে দূষণ নিয়ন্ত্রণে গত মাসে পরিবেশগত ক্ষতির অভিযোগে 4টি কারখানাকে 80 লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। আর এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। প্রত্যেক মাসে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের একটা করে নিয়মিত মনিটরিং এর বাইরেও একটা করে হলেও অভিযান পরিচালনা করা হচ্ছে। টঙ্গী বিসিক শিল্প এলাকায় ছোট বড় কলকারখানা আছে 100-এর বেশি। ফলে এসব থেকে নির্গত বর্জ্য নদীতে মিশে ক্ষতির মুখে কড্ডা, ভাওয়াল, মির্জাপুর, মীরের বাজার, পোবাইল সহ আশপাশের বেশ কিছু এলাকার পরিবেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকারিভাবে ধান চাল কেনার প্রকল্প থাকলেও সরাসরি বেচতে পারেন না কৃষকরা। লাভের গুড় যায় মধ্যস্বত্বভোগীদের পেটে। এছাড়া ধান চালের ক্রয় মূল্য নিয়েও আছে হতাশা, কারণ বোরোর উৎপাদন খরচ বেশি হলেও দাম ধরা হয়েছে আমনের মতোই। শস্য ভান্ডার ক্ষেত দেশের উত্তরের জেলা দিনাজপুর। এজন্য জেলায় যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাও কৃষিভিত্তিক। দেশের সিংহভাগ চালের যোগান দেয় ধান চাষ নির্ভর এই জেলা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা থাকে প্রান্তিক কৃষকের। তারা যেন উৎপাদিত ধানের সঠিক মূল্য পান, সেজন্য গত 3 বছর ধরে ধান ঘরে তোলার আগেই অভ্যন্তরীণ বাজার থেকে বোরো সংগ্রহের সময় ও মূল্য ঘোষণা করে আসছে সরকার। এর এই ধারাবাহিকতায় এবছর প্রতি কেজি ধানের মূল্য 22 টাকা এবং প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা। তবে সরকারের এই ঘোষণায় খুশি নন দিনাজপুরের কৃষকরা। বিদ্যুৎ থাকে না, তাদের জন্য সমস্যা হয়, তেলের দাম বেশি, সারের দাম বেশি। বিষের রোজারের কারণে বৃষ্টি দিচ্ছি, কাজ করে না। এ তো গেল মাঠের চিত্র। ফসল ঘরে তোলার পর থেকে অন্য অধ্যায়। সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার ঘোষণা দিলেও বাস্তবে তা হয় না। ফলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন, আর লাভের পাল্লা ভারী হয় মধ্যস্থভোগীদের। আমরা কিন্তু সঠিক রেট পাই, কখনোই পাই না, দালালের চক্রে পড়ে যায়। যদি আমরা পাইতাম ডাইরেক্ট কৃষক পাইতাম, তাহলে লাভটা ভালো হতো আর কি। কৃষকরা যেন ন্যায্য মূল্য পান, সেই লক্ষ্যে কাজ করছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য কমিশন নামে এক সংগঠন। সরকারের প্রতি সংগঠনটির সদস্য সচিবের আহ্বান ন্যায্য বুঝিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার। নির্ধারিত মূল্যটি আসলে মধ্যস্বত্ব ভোগীরাই তাদের হাতে চলে যায়, এটি যেন কৃষকের হাতে পৌঁছে সরকার যেন
কৃষকের যে উৎপাদন খরচ সেটিকে বিবেচনা করে এটি আমাদের প্রত্যাশা। এবার দিনাজপুরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হরতাল অবরোধের প্রভাবে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 6% হতে পারে বলে মন্তব্য করেছেন আইএমএফ এর এশিয়া প্যাসিফিকের ডেপুটি চিফ রদ্রিগো কোবেরো। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.1%। This year, economic activity in Bangladesh has maintained momentum, buoyed by robust domestic demand. However, the resurgence of unrest in recent months is taking a toll on the economy. For the fiscal year